একটা খুশির বার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেনাপ্রধান একটা সুন্দর প্রস্তাবনা দিয়েছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার যে প্রতিক্রিয়া বা তার যে মতামত যেটা জানিয়েছেন, এটা শুনলে সকলেই খুশি হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ধন্যবাদ দিতে চাই। নির্বাচনের পুরো নকশা, পুরো মডেলই বদলাই ফেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছিলেন যে সংস্কার করবেন, আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে, তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছি। আর আমার মনে হয় এই এক ঘোষণায় 18 বা 20 কোটি বাঙালি যারা আছে, এদের মধ্যে ধরেন 1% বা 2% বাদ দিয়া বাকি সবাই খুশি। এটা সঠিক সিদ্ধান্ত এবং এখন যেসব রাজনৈতিক দল আছে এই ব্যাপারে তাদের কারোরই কোনো দ্বিমত নেই বা বিরোধিতা নেই। দর্শক, একটা চমকপ্রদ তথ্য সামনে এনেছে কলকাতার প্রভাবশালী দৈনিক আনন্দবাজার। চীনে ত্রিপক্ষীয় একটি মিটিং হয়েছে। ত্রিপক্ষীয় সেই বৈঠকে অংশগ্রহণ করেছে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। হঠাৎ করে বাংলাদেশ কেন পাকিস্তান এবং চীনের সঙ্গে চীনে বৈঠক করলো? কি হলো আদতে চীনে? বাংলাদেশ কেন চীনে গিয়ে পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করলেন এবং ত্রিপক্ষীয় মিটিংয়ে কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে। এদের দেহটা, শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে। এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে, তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে ধরছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। সেনাপ্রধান একটা সুন্দর প্রস্তাবনা দিয়েছে। সেই প্রস্তাবনা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। সারা বাংলাদেশে একই দিনে নির্বাচন না দিয়ে 8 দিনে 8টি বিভাগে নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশের সকল বাহিনীর উপস্থিতিতে নির্বাচন দিতে হবে। প্রতিটি কেন্দ্রে কমপক্ষে 5 জন সেনাবাহিনীর সদস্য, 2 জন বিজিবি প্লাস 3 জন পুলিশ মোতায়েন থাকবে। সেনাবাহিনী ম্যাজিস্ট্রি পাওয়ারে থাকবে। প্রতিটি কেন্দ্রের সার্বিক আস্থা লাইভ টেলিকাস্ট করতে হবে। বিমান বাহিনী একটা স্পেশাল টিম হেলিকপ্টার যোগে টহল দেবে। কোনো কেন্দ্রে আক্রান্ত হলে তারা দ্রুত রিজার্ভ ফোর্স সরবরাহ করবে। এমনটি করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। সুন্দর প্রস্তাব। এটার সাথে আপনারা কারা কারা একমত? আমি ভিডিওটির শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা ধন্যবাদ দিতে চাই। নির্বাচনের পুরো নকশা, পুরো মডেলই বদলাই ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলছিলেন যে সংস্কার করবেন, আমরা ভাবতেছিলাম কি সংস্কার করবে, তো ফাইনালি একটা সংস্কারের দেখা পেয়েছে। আর আমার মনে হয় এই এক ঘোষণায় 18 বা 20 কোটি বাঙালি যারা আছে, এদের মধ্যে ধরেন 1% বা 2% বাদ দিয়া বাকি সবাই খুশি। শুধুমাত্র এমপি প্রার্থী যারা, তারা ছাড়া কর্মীরাও খুশি হবে, কারণ এগুলার ঝামেলা কর্মীরার দিকে আসে। একটা নির্বাচন যখন আসে সারা বাংলাদেশে স্বাধীনতা পরবর্তী সময়ে 53 বছর বা 54 বছর যাবত আমরা দেখছি যে নির্বাচন মানে হচ্ছে পোস্টার, অলিতে গলিতে পোস্টার, চিপা চাপায় পোস্টার, চা দোকানে পোস্টার, গাড়ির মধ্যে পোস্টার, ডিজিটাল পোস্টার। এখন এই পোস্টারের জন্য কি কি সমস্যা হচ্ছে? প্রথমত, যারা একজন নেতার কর্মী থাকেন তারা সবার আগে বাটে পড়ে। যেমন একজন লোক এমপি ইলেকশন করবেন, ওনার অনেক কর্মী সমর্থক আছে, ব্যবসায়ীরা আছে, বিভিন্ন লেভেলের মানুষ আছে। এই যে পোস্টার ছাপানোর খরচ, লাগানোর খরচ, এই খরচটা নিজ দলের বা কাছের নেতাকর্মীদের উপর চাপাই দেওয়া হয় যে তুমি এক কাজ করো বাইরে 10,000 পোস্টার ছাপাই দিও, তুমি এক কাজ করো 5,000 পোস্টার ছাপাই দিও। আপনার নতুন রং করা বাড়ির ওয়াল, তারপরে হচ্ছে বাড়ির বাউন্ডারি, স্কুলের কি বলা হয় যে বাউন্ডারি, মসজিদের বাউন্ডারি, যেখানে খুশি, চা দোকান, খাম্পা, এমন কোনো জায়গা নেই যেখানে পোস্টার আর পোস্টার নাই। আবার রাতের আধারে এক প্রার্থীর পোস্টার ছিঁড়া আরেক প্রার্থীর পোস্টার লাগানো হয়, এই নিয়ে মারামারি হয়, কোপাকুপি হয়। এই যে একটা হুলস্থুল পরিস্থিতি, বাজারঘাট, রাস্তাঘাট, আপনি যেখানেই যাবেন উপরে খালি পোস্টার আর পোস্টার। এবারের নির্বাচনে, আগামী যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে, সেই জাতীয় নির্বাচনে এই পোস্টারের খেলাটা বন্ধ করে দিয়েছেন ইউনূস সরকার। দর্শক, নির্বাচনী প্রচারণায় পোস্টারের ব্যবহার থাকছে না, পাশাপাশি দলীয় অঙ্গীকারনামা, এক প্ল্যাটফর্মে সব প্রার্থীর ইশতেহার ঘোষণা, সোশ্যাল মিডিয়ায় কড়াকড়ি এবং আচরণবিধি লঙ্ঘনের জরিমানা 3 গুণ বাড়িয়ে 1.5 লাখ টাকার বিধান করা হয়েছে। মানে সোশ্যাল মিডিয়া তো আপনি যদি উল্টাপাল্টা কাউকে নিয়ে কোনো ভুয়া পোস্ট করেন, কোনো প্রার্থীকে নিয়ে অপপ্রচার চালান, অথবা মিডিয়া তো যদি পোস্টার টোস্টার শেয়ার করেন কিনা আমি জানি না, এই জায়গাটা আসছে কিনা, তবে
ফিজিক্যালি বা আমরা যে দৃশ্যত যে পোস্টারগুলো দেখি সেগুলোর ব্যাপারে খুব কড়া নির্দেশনা আছে। এছাড়া নির্বাচনের প্রচার প্রচারণা এবং করণীয় নানা বিষয়েও পরিবর্তন এনে রাজনৈতিক দল এবং প্রার্থীদের জন্য সংশোধিত আচরণবিধির খসড়া একটা অনুমোদন করেছে নির্বাচন কমিশন। গতকালকে প্রায় দীর্ঘ 4.5 ঘন্টার এক বৈঠকের পরে আমরা জানতে পারলাম যে আপনার নির্বাচনী প্রচারণায় বিলবোর্ডের ব্যবহার অতীতে ছিল না, এটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পোস্টার ব্যবহার বাদ করার ব্যাপারে যেটা সংস্কার কমিশনের একটা প্রস্তাব ছিল সেটাও করা হয়েছে। পোস্টার ব্যবহার বাদ দেওয়ার সম্মত হয়েছে। ব্যানার, ফেস্টুন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইত্যাদি নতুনভাবে সংজ্ঞায়িত করা আছে। এখন আমার মনে হয় যে এখানে আরো কিছু আছে, যেমন সার্কিট হাউস, ডাক বাংলা, রেস্ট হাউস, এটার উপরেও বিধিনিষেধ আসছে। ফলে এখন এসব সুযোগ সুবিধা প্রার্থীরা অবাধে গ্রহণ করতে পারবে না। মানে আগে হয়তো কি যিনি এমপি প্রার্থী তিনি গেলে এই যে সার্কিট হাউস, ডাক বাংলা যেই থাকে সরকারি ভবনগুলো এগুলোকে ব্যবহার করত। তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে এটা ইতিবাচক সংস্কার। এটাতে সারা বাংলাদেশের মানুষ খুশি। শুধুমাত্র যারা এমপি প্রার্থী হবেন তারা হয়তো অনেকটা নাখুশ হবেন যে নির্বাচন আসছে, মাঠে পোস্টার নাই, হয়তো মাইকিংটা থাকবে, ওইটার ব্যাপারেও কি রুলস রেগুলেশন আছে আমরা জানি না, হয়তো আরো আসবে। বাট এই সংস্কারটা খুবই সুন্দর হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটা খুবই সময় উপযোগী একটা সিদ্ধান্ত। কিছু কিছু কুলাঙ্গার সাংবাদিক বাংলাদেশে এখন জন্ম নিয়েছে হাসিনা চলে যাওয়ার পরে। এদের দেহটা, শরীরটা হলো বাংলাদেশে আর হৃদয়টা হলো দিল্লিতে। এরা কোনো কিছু দিল্লির ক্ষতি হলেই এরা সহ্য করতে পারে না। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে নিয়ে কুলাঙ্গার সাংবাদিক মাসুদ কামাল যেভাবে মিথ্যাচার করছে তার কিছু জবাব আজকে আপনাদের সামনে তুলে ধরছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে সাংবাদিক মাসুদ কামাল এখন বলছে উনি নাকি ঘরে ঘরে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, মানুষের মধ্যে নাকি দ্বন্দ্ব তৈরি করে দিয়েছে। আচ্ছা, দ্বন্দ্বটা সে কোথায় পেল? গ্রামে গঞ্জে, হাট বাজারে, সব জায়গায় নাকি এখন ইউনূসকে নিয়ে, ইউনূস সরকারকে নিয়ে দ্বন্দ্ব চলছে। আমার কথা হলো, এই কুলাঙ্গার মাসুদ কামাল রাখি চোখে দেখে নাই? গত রমজানে চিল্লাইয়া আমাদের ভাইয়েরা 5 কেজি পেঁয়াজ বিক্রি করেছে 100 টাকা, 1 কেজি 25 টাকা, আর 5 কেজি নিলে 100 টাকা। সেই কথাগুলো যখন আমরা মিডিয়ার সামনে তুলে ধরেছি তখন এদের মুখে তখন থুতু মেরেছে মানুষেরা, যারা নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভালো কাজগুলা চোখে দেখে না। ওই মন্দ কোথায় কি আছে সেটা খোঁজার জন্য এরা দেউলিয়া হয়ে থাকে 24 ঘন্টা। হাসিনার আমলে রমজান মাস আসলে মানুষ খেত 200 টাকা কেজি পেঁয়াজ, আর 200 টাকা দিয়ে এবারের রমজানে 10 কেজি পেঁয়াজ কিনতে পেরেছে মানুষ। এরপরেও কুরবানি ঈদে পর্যন্ত আমরা দেখতে পেলাম যে সব ধরনের জিনিসপত্র মানুষের কেনার নাগালের ভিতরে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। রমজানের কুরবানিতে রয়েছিল একটি সুন্দর বাজার, যেই বাজারের মূল্যটা মানুষের মাঝে কেনার মধ্যে সহনশীল ছিল। কোনো ধরনের অসহনশীল কোনো ঘটনা এবারের রমজানেও, এরপরে কোরবানির ঈদেও ঘটে নাই। কিন্তু এইগুলা এদের ভালো লাগে না। এরা তো রমজান আর ঈদ করে না, এরা ঈদের দিন মুরগ পোলাও খা। যেরকম হাসিনার পোলা আমেরিকা থেকে দিল্লি এসে মার সাথে কোরবানির ঈদের দিন মুরগ পোলাও খেয়েছে। এই কথাটা আমি ঈদের পরপর একটা ভিডিওতে বলেছিলাম। ওরা তো মুরগ পোলাওই খাবে, কারণ ওরা তো কোরবানি দেয় না, বা কোরবানি দেওয়াটা ওরা কোনো এদের নিজস্ব অনুভূতির ভিতরে নাই যে কোরবানিটা আসলে কেন দিতে হবে আমাকে। এরকম কুলাঙ্গার মাসুদ কামাল এরা গরুর মাংস খায় ঠিকই, কোরবানির মাংস খায় ঠিকই, কিন্তু এরা আসলে রিয়েল কোরবানি দেওয়া না মানুষ না আর কি। পশ্চিম দিকে মাঝে মাঝে হঠাৎ করে হুচুট খা, কিন্তু নিয়মিত পশ্চিম দিকে যে মাথা নোয়াতে হয় এই কথাটা এদের জানা নাই। এই কারণে আমি বলছি যে এই কুলাঙ্গার মাসুদ কামালরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এমনটা কি করলো যে সে টক শোতে এসে দিব্যি একেবারে মানে খুব বর্ষিয়ান মানে সাংবাদিক হিসাবে নিজেকে পরিচয় দিয়ে বলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস রাজনীতিতে এখন কি করেছে, ঘরে ঘরে বিবাদ সৃষ্টি করে দিয়েছে। যখনই তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের একটি বৈঠক হয়ে গেল তখন এদের মাথাটা পুরা নষ্ট হয়ে গিয়েছে। কেননা মাথাটা নষ্ট হয়েছে, এর আগে জামাতের সাথে এরা ঝগড়াটা বাজাইয়ে রাখার জন্য চেষ্টা করেছিল। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার জামাতের আমিরের সাথে আরো 1 মাস আগে পার্সোনাল বৈঠক করেছে। দ্বিতীয় পার্সোনাল বৈঠকটি করেছে তারেক রহমানের সাথে লন্ডনে 1 সপ্তাহ আগে। তারেক রহমানের সাথে বৈঠকটার ভিতরে শেষ হওয়ার পরপর আমরা দেখতেছি যে জামাত এবং বিএনপির ভিতরে যে দূরত্বটা ছিল তা অনেকটাই কমে
এসেছে। মাসুদ কামালের মুখোশটা উন্মোচন হয়েছে 5ই আগস্টের পরে। 5ই আগস্টের আগে কিন্তু এই মাসুদ কামালকে আমরা চিনতে পারি নাই। আমার সাথে কিন্তু মাসুদ কামালের ভালো সম্পর্ক ছিল 5ই আগস্টের আগে। আমার অনেক অনুষ্ঠানে মাসুদ কামাল যোগদান করেছে এবং আমাকে অনেক সময় ফোন করে অনেক সুন্দর পরামর্শমূলক কথাও বলেছে। আমি তো বুঝতেই পারি নাই সে যে রয়ার এজেন্ট বা ভারতীয় মানে পেতাত্তার একটা বাচ্চা, এটা তো আমি বুঝতেই পারি নাই। যখন 5ই আগস্টের পরে তার কথাবার্তা ঘোরা শুরু করে দিয়েছে, চেঞ্জ করা শুরু করে দিয়েছে, আজকে ডক্টর ইউনূস স্যারকে নিয়ে বলছে, কালকে জামাতকে নিয়ে বলছে, পরশু বিএনপিকে আবার একটু তেল মারছে, সবকিছু মিলে দেখি যে তার সবকিছুর ভিতরে একটা শয়তানির শখ আছে। ইবলিশ শয়তান যেরকম জিরাপির পেছে পায়খানা করে, সে তার পেটের ভিতরেও, মাসুদ কামালের পেটের ভিতরেও দেখলাম দুনিয়ার জিরাপির পেস। এই দুনিয়ার জিরাপির পেসটা বের হয়ে আসছে ইতিমধ্যে। আপনারা হয়তো গত 6 মাসের তার কথার ভিতরে বেশি পরিষ্কার হয়েছেন। হাসিনা যাওয়ার সাথে সাথে এতটা বলে নাই। এখন আবার হাসিনার কুলাঙ্গাদেরকে মাঠে ময়দানে শক্ত করার জন্য, সাহস বাড়ানোর জন্য এরা বিভিন্ন সময় হাসিনার পক্ষ নিয়ে, আওয়ামী লীগের পক্ষ নিয়ে, আওয়ামী লীগ কেন নির্বাচন করতে পারবে না, আওয়ামী লীগ নির্বাচন করতে দেওয়া হবে না কেন, এই সমস্ত কথাবার্তা ওরা বলা শুরু করেছে। ওরা এখন পরিচ্ছন্ন আওয়ামী লীগের কথা বলছে, যাদের নিট অ্যান্ড ক্লিন, যারা নাকি অন্যায় দুর্নীতি করে নাই, দুঃশাসন করে নাই, সেই আওয়ামী লীগের তারা নৌকা মার্কা নিয়ে ইলেকশন করুক এবং ইলেকশনে গণতন্ত্র বজায় রাখার জন্য সকল দলের সুযোগ করে দেওয়া হোক। এই সমস্ত কথাবার্তা টিভি চকশোগুলাতে, বিভিন্ন পত্র পত্রিকাতে, ভারতীয় পেতাত্তাদের যে পত্রিকাগুলো আছে না, ওরাও বসে থাকে মাসুদ কামাল কখন কি বলল, সেই কথাগুলাকে খুব জোরালোভাবে ওরা হেডলাইন করে প্রচার করে। অথচ 5ই আগস্টের আগে বাংলাদেশের মিডিয়া বা পত্র পত্রিকা মাসুদ কামালকে নিয়ে তেমন লেখালেখি করতেন না। মাঝে মধ্যে টিভি টক শোতে যেতেন, সেখানে গেলে তারা কিছু হাদিয়া বা তাদের একটা প্রফেশন, এটা কোনো খারাপ কিছু না। টিভি টক শোতে যাইতেন, কথা বলতেন, তেমন কোনো সপ্তাহে 1-2টা অনুষ্ঠানের বেশি পাইতেন না। আর এখন মাসুদ কামালকে দেখা যায় প্রতিদিনই একাধিক বক্তব্য দিচ্ছেন, প্রতিদিনই বিভিন্ন মিডিয়াতে তার বক্তব্য প্রচারণা করছে। তাহলে এর একটা কি ভালো কমিশন দিল্লি থেকে মাসুদ কামালের পকেটে আসে কিনা, আর দিল্লিতে বসে বসে আওয়ামী লীগের ওই খুনিরা কুলাঙ্গাররা কি তাদেরকে ঘি মাখন খাওয়াচ্ছে কিনা, সেইগুলাও যদি একটু আমাদের দুর্নীতি দমন কমিশন বা তদন্তগুলা যদি একটু করা হয়, তাদের পিছনে বের হয়ে আসবে রহস্য। তবে হঠাৎ করে আসবে না, মাসুদ কামালও ফান্দে আটকাবে। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে চাল চালতে গিয়ে কেউ ধরার বাইরে থাকবে এমনটা নয়, সবাই ধরা পড়বে, কিন্তু কেউ আগে আর কেউ পরে। আগে পড়বে যেগুলো একবারে কাঁচা শয়তান, আর যেগুলো একটু পাকা শয়তান এইগুলাকে একটু পরে ধরবে। কাঁচা শয়তান কিন্তু ধরা পড়ছে। কাঁচা পায়খানার যেরকম গন্ধ বেশি থাকে, এটাকে তাড়াতাড়ি মাটি দিয়ে চাপা দিতে হয়। আর শুকনা পায়খানাটা হলো এখানে পা লাগলে গন্ধ লাগবে বা আপনি অপরিষ্কার হয়ে যাবেন, তাই শুকনা পায়খানাটা নিয়ে আপনার চিন্তাটা পরে হয়, আগে কাঁচা পায়খানা ঢাকতে হয়। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একেবারে কাঁচা শয়তানগুলাকে এখন আস্তে আস্তে কিন্তু বেড়া জালের ভিতরে ফেলে দিচ্ছে। অলরেডি কিন্তু প্রতিদিন আপনারা দেখতে পাচ্ছেন বুদ্ধিজীবী এটা সেটা বহু কিছু কিন্তু বেড়া জালে আটকাইয়া যাচ্ছে। কাউকে দুর্নীতি দমন কমিশন আটকাচ্ছে, কাউকে সরাসরি পুলিশ আটকিয়ে, রাতের বেলা আটকিয়ে সকালবেলা আদালতে নিচ্ছে, রিমান্ডে নিচ্ছে, কারাগারে নিচ্ছে। প্রতিদিনই কিন্তু কম বেশি কয়েকজন আপনি আওয়ামী লীগের কুলাঙ্গারকে পাবেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন এখন আটকিয়ে দিচ্ছে। সেনাবাহিনীও কিন্তু এখন নিজেদেরকে জনতার সামনে গিয়ে নিজেদেরকে নিরঙ্কুশ পরিচ্ছন্ন মানে পরিষ্কার করার চেষ্টা করছে যে সেনাবাহিনী দেশপ্রেমী সেনাবাহিনী কোনো দলের বা কোনো ব্যক্তির নয়। সেই কথা কিন্তু জানান দেওয়ার জন্য সেনাবাহিনীর ভূমিকাও রিসেন্টলি আমরা অনেক ভালো দেখতেছি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে, ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।